আসসালামু আলাইকুম। আমি নাজিরাবাদ থেকে হইরাম। আমরা মৌলভীবাজারের নাজিরাবাদ আমাদের বাড়ি, সাহেব বাড়ি যদিও, কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে পবিত্র রমজান মাসে সবাইকে মুবারকবাদ জানাই। সবাই আল্লাহ কবুল করবেন। যেখানে শয়তান বাধা আসে, আমরা ইবাদতে বলে শয়তান বাধা পড়ব। আল্লাহ এই নমরুদ ফেরাউনি শাসন থেকে বাংলাদেশে বাঁচাইবা। আর দুঃখের কথা কই, বাংলাদেশ হায় রে, 7টা দেশ নিয়ে গঠিত হয়েছিল সার্ক। আর সার্কের একটা তারা আজকে বাংলাদেশে, সার্ক ভারত বাংলাদেশকে কবজা করে নিয়ে গেছে, গণতন্ত্র হ্যাক করে নিয়ে গেছে। বাকি 7টা দেশ সার্কের, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এগুলার কী অবস্থা? কেউ পরখ করে, কেউ যাচাই করে দেখে না। হায় সার্ক, যে উদ্দেশ্যে সার্ক গঠিত হয়েছিল, আজ ভারতের কুপানলে পড়ে গণতন্ত্র হ্যাক করে নিয়ে গেল। সার্ক সম্মেলন করে এইটা বাংলাদেশের গণতন্ত্র কেন পর্যস্ত হইল? আমেরিকা এত বোকা, ভারতের কাছে খেয়েছে ধোকা। আমেরিকায় সেই পিতার হাত শুরু রোজ্জাপ মারে। আফরিন আসলো, আরও অনেকে বাংলাদেশ সফর করে। তারা সার্করে কার্যকর করলে সার্কের অন্যান্য রাষ্ট্রের কাছে এটা প্রভাব, এটা প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়ার একটা করতো, মানে অ্যাকশন প্রতিক্রিয়া কী হইতো, এগুলা যাচাই করতে পারতো আমেরিকা। সার্ককে না যে সংগঠিত না করে উনি একা আসিয়া ভারতের সফর করে, বাংলাদেশ সফর করে, কেউ বলছে সিঙ্গাপুর, কিন্তু উনি আমেরিকা যদি সার্কের দিকে নজর রাখতো, চীন সার্ক কার্যকর হয়ে যেত, ওটা দেখা যেত অন্যান্য দেশের সাথে বাংলাদেশের গণতন্ত্রের কেন এই গণতন্ত্র হয়ে গেছে হ্যাক। ভারত কীভাবে সার্কের অন্যান্য পরাপর সদস্যের সহযোগিতামূলক সব চুক্তি সার্ক, নেপালে কাঠমান্ডুতে সার্ক মহাসচিব ছিলেন কে জানি, সার্ক কেন কার্যকর? সার্কের বাণী নিবৃত্তে কাঁদে। জিয়া রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাই, বলছি সার্ক কেন গঠন করা হয়েছিল? আমরা আঞ্চলিক সহযোগিতামূলক চুক্তি, এটা আজকে অকার্যকর হওয়ায় এই ভারত বাংলাদেশের উপরে নজরদারি বাড়িয়েছে, খবরদারি করতেছে, হ্যাক করেছে, ছলনায় নিয়ে গেছে হাসিনাকে, মোদির ছলনায়, মোদির কল্পনায়, রাউকাওয়ের যন্ত্রণায়, চাণক্য নীতিতে পড়ে বাংলাদেশের সার্ক আজ অকার্যকর। কেন আজ ভারত আমাদের গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত? কে গণতন্ত্রকে করবে উদ্ধার? কোথায় সপ্তম নৌবর? শুনি যে এইদিকে মায়ানমারের দিকে নাকি সেন্ট মার্টিনের দিকে আসবে। আমি আমেরিকাকে একটা ঘটনা বলাই, আমেরিকার ইন্টেলিজেন্সকে তারা চ্যালেঞ্জ করে। আমেরিকার গুজরাটের সোয়াত অঞ্চলে আমেরিকান পেন্টাগনের বলে, পেন্টাগন থেকে তাদের হীরা কমপ্লেক্স নাকি অনেক বড়। আর এই হীরা মোড়টা দিয়েই কি বাংলাদেশের সেনাবাহিনীও কুপপাত, নাহলে আমলা পুলিশ, যাই হোক, রাজনীতিবিদ, এমপি সব। আজকে সকালে একটা পোস্ট পাইলাম, কতজন মন্ত্রী টন্ত্রী, নানক বানক, এই সেই পররাষ্ট্রমন্ত্রী সব ভারতের এমবেসির নিয়োগপ্রাপ্ত, তাদের সুপারিশে করা। কিন্তু এরা ভারতীয় অনুচর, চর, জাফর ইকবাল, মুনতাসির মামুন, শাহরিয়ার কবিরগঞ্জ। এখন আমি দেখছি বাংলাদেশের তারেক সিদ্দিকীও বলে সীমান্তে হত্যা নিয়ে, বলে না এইটা এমন কিছু না, শান্তির দরকার। আরে এইটা নাকি আশ্চর্য, তারা প্রতিনিয়ত আমাদের সীমান্তে মারে। তাই ভারত বয়কট আন্দোলন করতে হবে, 16 কোটি জনগণ জেগে উঠতে হবে। কে জাগাবে? কারণ জানাবে ইন্টেলিজেন্স, তারাই তারেক সিদ্দিকি। পক্ষান্তরে ভারতের রয়ের দামি, সবাই তাদের হাতে পুতুল। হ্যাঁ রে, দুল বাংলাদেশ খালি চক্রাকারে, রথের চক্রাকারে পড়ে গেছে রথ। হায় রে, এছাড়া কি বাংলাদেশের সামনে বাকশাল, এর থেকে বাড়িবার কি নেই কোনো পথ? হায় রে রথ, রথযাত্রা ভারত কলা খাওয়ায় নাকি খাওয়ায় না হীরা মুক্তা খাওয়ায়? হীরক রানের দেশের বাংলাদেশ। আমি একটা ঘটনা বলি, আমেরিকান ইন্টেলিজেন্স কীভাবে ফেলার হলো বাংলাদেশে, না আমেরিকা ভারতকে জিও পলিটিক্যাল, ভূ রাজনৈতিকভাবে ইন্দো প্যাসিফিক ট্রিটি, সেটা তারা এই মুহূর্তে ট্রিটিটা বয়কট করা, ট্রিটিতে তারা
অকার্যকর করা উচিত, কারণ বাংলাদেশে তাহলে তারা বুঝতে পারবে। ওই চিঠি বলে ভারত আমেরিকাকে দেখায় যে আমরা এশিয়া দেখি, সেই বেশি বাংলাদেশ তাদের পেটের মধ্যে নিয়ে গেছে। ভারত এমনই এক বজ্জাত দেশ, অমানবিক, এবং ভারত আমেরিকার সাথে সব সময় বিচ্লামি করেছে, আমেরিকারে বুড়ি আঙ্গুল দেখাইছে। বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ করবে ভারত। শ্রমিক ভিসা ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এটা 2010 সালের দৈনিক কালের কণ্ঠে 11/8/2010 ইংরেজিতে প্রকাশ হয়েছিল। আমার কাছে এই কাগজ আছে। আবারও বলি, শ্রমিক ভিসা ভারত কমপ্লেন করবে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে। শ্রমিক ভিসা ফি বাড়িয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, আমেরিকা নাকি শ্রমিক ভিসা ফি বাড়িয়েছে। এটা 2010 সালের 11ই অক্টোবর, আগস্ট তারা বিশ্ব বাণিজ্য আমাদের দৈনিক কালের কণ্ঠ পত্রিকা প্রকাশ করেছে। তারপরেও আমেরিকা বলে ভারতের রথে যে চড়াইছে বাংলাদেশকে, এটা কি আমেরিকা বুঝে না? আমেরিকা কি বোকা? আমেরিকার আজকে নাই দাম। কেন আমেরিকা দাম নাই? আমেরিকা আজকে একবারে ভুলুণ্ঠিত। আমেরিকা ভুলুণ্ঠিত করিয়া আমেরিকার ভারত বাংলাদেশে ছেড়ে দিছে। বাংলাদেশের ব্রেইন ইন্ডিয়ার হাতে, আমেরিকার ব্রেইনও ইন্ডিয়ার হাতে। তাই হেভি ক্রেন যদি সপ্তম নৌবর আসে, তাহলে হেভি ক্রেন আসিয়া বাংলাদেশকে উদ্ধার করতে পারবে গণতন্ত্র। সার্কের মাধ্যমে তারা দেখতে পারত যে বাংলাদেশ কেন সার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে মালদ্বীপ জেগেছে, নেপাল ভুটান চীনের দিকে, বাংলাদেশ কোন দিকে অপেক্ষা করছে। কারণ উত্তর দিক দিয়া যেভাবে চিকেন নেক, উত্তর দিক দিয়া আমাদের তিস্তা চুক্তি যদি চীন করে দেয়, উপর দিক দিয়ে পানি আটকে দেয়, তাই ভারত আমাদেরকে তিস্তা দিয়ে শোষণ করতে পারে না। শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষার দিনে পানি ঠেলে দেয়, আমাদের বন্যা বাসিয়ে দেয়। তাই তো পদ্মা অববাহিকা ফারাক্কা চুক্তি করার পর আমাদের সেই নেতা মৌলানা ভাসানী বলেছিল খামোশ, তিনি রাজশাহীর দিকে মিছিল করে গিয়েছিলেন, পদ্মা অভিমুখে রাজশাহীর দিকে। তা বলা হয়েছিল যে লং মার্চ। কোথায়? যে কেন ভারত ওইদিকে ফারাক্কা বাদ করলো। হায় রে বাদ! সেই আমাদের তখন শুনতাম বাদশার করার আগে মুজিববাদ। আমাদের এলাকায় লোক ছিল, বলছিল আটগড়ের মানুষ, সে বলছিল এদিকে একটা বাদ দিবে, সেখানে বাদের নাম হবে মুজিববাদ, হাইলাওয়ারে। এ হইল মুজিববাদ। তখন মুজিববাদ কইতে কইতে বাকশালদের আমাদের গণতন্ত্র করে হচ্ছে বাদ, মুজিববাদ। বিশ্বে ছিল লেনিনবাদ, মার্ক্সবাদ, আবার মার্কসিজম। এখন আমেরিকা বাংলাদেশের যে ঘটনা বললাম, তারা 10 সালের আজকে 14 বছর পার হয়েছে, আমেরিকা কি মাথায় এগুলো দেখে না? বিশ্ব বাণিজ্য সংস্থার অভিযোগ করবে ভারত কেন যুক্তরাষ্ট্র শ্রমিক ভিসা বাড়িয়েছে। তারপরেও তারা ভারতকে তোয়াজ করে ভারতের দিকে তার ছুটে আসে। তাদের মাথায় তো কিছু নেয়। গোবর খাওয়া। আজকে আমি দেখলাম অনেক কচুরিপানা আমার এক পুকুর থেকে সরাইছি, কচুরিপানা খায়, গৌমূত্র খায়, আর তাদেরকে আমাদের শেখ হাসিনা আমাদের সরকার তোয়াজ করে। গোমূত্র যারা করে পান, তাদের করে আমাদের বাংলাদেশের সরকার ধ্যান। গোমূত্র খাওয়া, এরা কি যত ময়লা আবর্জনা যায় গোমূত্রের দিকে, তারা গরু এমন কিছু নাই যে খায় না। ময়লা ডাস্টবিনে ফেলে দেখলে এরা তাদের নাকি দেবতা, নাউজুবিল্লাহ। এই রমজান মাসের আল্লাহ দিলে অলিয়াউরা যে জেগে আসেন, বাংলাদেশের কী করবেন আল্লাহ হঠাৎ করে ফেলবেন, আমি বলবো না যে কখন কি হবে। কারণ সেনাবাহিনী বিপর্যস্ত অবস্থায়। আমি আগামী 4 দিন পরে 23 তারিখ ডিফেন্স অ্যাসোসিয়েশন কর্মকর্তা কল্যাণ সংস্থার অ্যাডভাইজার তার বানিয়ে রাখছে। আমি বরিশালে গিয়ে ইফতার মাহফিলে বলবো যে এবার ইফতার মাহফিলে তারা বাধা দেয়, অথচ পূজা করে, পূজার টাকা দেয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। ধিক্কার জানাই আমি। এবং তার ছাত্রলীগ মনে হয় সব হিন্দু হয়ে গেছে। মরার পরে যারা এখন হিন্দুদের পূজা করে, হিন্দু ধর্ম তো আমি দেখছি তারা এককালে তারা দেবদেবীরা নেয়া কত কিছু করছে। এখন আমরা ইসলাম এবং শেষ নবী আসার পর সব বাতিল কেন? আমার কাছে একদিন স্বপ্নে আইছিল লক্ষণ, বলে আমাকে খেয়াল রাখবেন, আমি রামেশ ভাই। আমি কি করছো, ভালো কাজ কি? বলে সীতাকে উদ্ধার করছে আমরা আপনার কাছ থেকে। এখন আমার কাছে কেন?
না একটু শান্তি চাই, আপনার নবীজির কাছে একটু শান্তি চাই। আমার নাম লক্ষণ। হে আল্লাহ, তুমি রক্ষা করো বাংলাদেশটারে। এই পবিত্র রমজান মাসের মানুষ যে কষ্ট করছে, প্রত্যেক গ্রামে ঋণ কষ্ট, কিন্তু আমেরিকার দিকে আমাদের খেয়াল। আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ কাকে দিয়ে সরকার বদল করবে, জুলুমশাহী থেকে বাঁচাবে, হিন্দুত্ববাদী সরকার মরার পরে তাদের সাথে হবে তাই। যারা এখন দেদাচ্ছে করছে কামাই, ওরা যাবে শ্মশানে, এরা যাবে, আমরা দেখবো তওবা না করলে এরা যাবে কবরে, কিন্তু আল্লাহ ওলিয়া উলিয়ারা এবং ফিরিস্তারা ওদের ঠেলে দিবে শ্মশানের দিকে। আত্মা যাবে শ্মশানে, কারণ জীবিতকালে এরা হিন্দুদের পূজা করছে, বলছে দুর্গা দুর্গা কৃষ্ণ। কৃষ্ণ তো বহু নারী, কৃষ্ণ বলে রাধার প্রেমে কি জানি একটা গান আছে, রাধা এলো না কৃষ্ণ এলো রাধার কুলে, ফুলাইলো বোমরা। কারণ আমাদের শেখ হাসিনা গেল মুদির কুলে, এখানে কি কৃষ্ণ নাকি মুদি? নাউজুবিল্লাহ। আল্লাহ, কৃষ্ণ আইয়া নাচবে রাধার কুলে, রাধা নাচবে। আল্লাহ, এদের দিকে আমি যাব না। আমি যে বলছিলাম, বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে ভারত অভিযোগ করবে আমেরিকার বিরুদ্ধে শ্রমিক ভিসা নিয়ে। সেটা 11/8/2010 সালে দৈনিক কালের কণ্ঠ প্রকাশ করছে। কালের কণ্ঠ কাজের জন্য শ্রমিকদের দেওয়া বিষয় ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত হবে ভারতের সংঘাত। এই কারণে যুক্তরাষ্ট্রের এই সংরক্ষণবাদী নীতির প্রতিবাদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারস্থ হয়ে ভারত গত মঙ্গলবার দেশটি সিদ্ধান্ত কথা জানে। এই শ্রমিক পেশা বাড়ানোর মাধ্যমে যে তহবিল হয় তা দিয়ে অবৈধ শ্রমিক মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত নিরাপত্তা জোরদার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। ভারতের বাণিজ্য মন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তা রাহুল কুমার যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানায়, ভারতের বাণিজ্য স্বার্থ ক্ষুণ্ণ হলে আমরা চুপ করে থাকতে পারি না। কত সাহস দেখেন ভারতের। তা আরও বলেন কুলার আরও বলেন, এই ফি বৃদ্ধি ডব্লিউতে বিধি লঙ্ঘন। এ ব্যাপারে করণীয় নিয়ে ভাবছে ভারত সরকার। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ব্যাপারে ডব্লিউতে অভিযোগ জানানো হবে। এটা তো আজকে 14 বছর চলে গেল। 14 বছর পরে কীভাবে ও এখন আমেরিকা ভারতকে ট্রাস্ট করে? ভারত কি আছে? ভারত চরম লঙ্ঘন করছে, এশিয়াতে আমেরিকার ইমেজ ধ্বংস করছে। তারা চীনের সাথে খেলছে, রাশিয়ার হাতে নিচ্ছে, এদিকে ইরানের সাথে ভালো সম্পর্ক। ওইটা আমাদের প্রচুর মানুষ আমেরিকা যাচ্ছে। আমি কোনোদিন জীবনে ভিসার জন্য অ্যাপ্লাই করিনি। আমেরিকা নিপাত বলে ভারত বলে, আবার আমেরিকার সাথে তাদের আইটি সেক্টরের বেঙ্গালুর থেকে সব আইটি বিশেষজ্ঞজন আমেরিকায় পাঠিয়ে গেছে। সব এআইটিটি, অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, সব আমেরিকাতে লোক পাঠায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার পাঠায় আমেরিকা ভারতকে ট্রাস্ট করবে। ভারত দিবে গাড়ি। আমাদের যে বাংলাদেশে অ্যাম্বাসেডারদের দেওয়া ছিল গাড়ি, কাজের মেয়ে মর্জিনারে বলে, কাজের মেয়ের দাম আছে, কাজ করায়। তারপর বাণীঘটে গাড়ি ভরে করেছিল হামলা এই আওয়ামী লীগের সময়। এই আওয়ামী লীগকে কে ব্যাক করে? ইন্ডিয়া। তারপরেও তারা আমাদের সরাসরি আমাদের গণতন্ত্র দিতে পারলো না। আমেরিকায় দৌড়ঝাঁপ, কোথায় গেল পিটার হাস? হায় রে, কেন জনগণের সাথে পরিহাস? আল্লাহ, আমি যে রোজা মাসে বলছি আল্লাহ আমাদের মুক্ত করুক, এই গণতন্ত্র ফিরে আসুক। আমেরিকার, ইউরোপ, ব্রিটেন, কানাডা, প্রাচ্য দেশ, অস্ট্রেলিয়া, জাপান, আমরা বলবো তাদের গান চতুর্দিকে মহাসাগর। আজ যে জিম্মি নাটক সাজাইছে ইন্ডিয়ায়, মাঝে মাঝে দেখায় এই জিম্মি নাটকে আমরা বিশ্বাস করি না। আমাদের শক্তিশালী নৌবাহিনী দরকার, শক্তিশালী সেনাবাহিনী দরকার ছিল। আমাদের পিলখানা হত্যাকাণ্ডের পর সব শেষ। পিলখানায় সেনাবাহিনীর যেগুলো মাথা, ওদেরকে শেষ করে দিছে। তখন অর্থমন্ত্রী আমাদের বলে, চুপ থাকো, বসে থাকো। তার মানে তোমরা একেবারে চুপ থাকো, খামোশ থাকো, তুমি কথা বলবো না সাথে। আমি অফিসে বসেছিলাম। তার মানে এইটা রয়ের সূক্ষ্ম পরিকল্পনা ছিল, এইটা যে আমাদের সেনাবাহিনী যেগুলো মাথা, এগুলা শেষ করে দাও, পরে যেগুলো আছে এগুলা তাদের, এরা সব বিলাইয়ের মতো থাকবে। তাই আজিজা বাহিনী বানায় সেনাবাহিনী। কারণ সেনাবাহিনীর দিকে তাকানো যায় না। ইয়া আল্লাহ, আমেরিকা আমাদেরকে একটু শক্তি সাহস দেখ, আমি এটা বলবো না। তারা সপ্তম নৌবর আগে আসছিল, তখন আমাদের জনগণ বিপক্ষে ছিল। আর এখন আমাদের জনগণ 16 কোটি জনগণ আসে,
যে আমাদের গণতন্ত্রের পক্ষে যারাই আসবে আমরা তাদেরকে স্বাগত জানাবো। আমার দুঃখ লাগে ভারতের পাশে আল্লাহ আমাদের কেন দিল। আমরা এমন একটা দেশের সাথে পড়তাম, জাপানের পাশে দ্বীপ দিয়া, বাংলাদেশ তাদের পাশে একটা ভালো দেশ দিত প্রতিবেশী। আমার মনে পড়ে 1947 সালে কেন কায়েদে আজম কেন আমাদের ত্রাণকর্তা হিসেবে জাতি তখন পাকিস্তানে, যদি হুসেন শহীদ সোহরাওয়ার্দী আসতো, হুসেন শহীদ সোহরাওয়ার্দী হাল নিতেন, তাহলে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, আমরা পূর্ব পাকিস্তান মিলে বৃহৎ বাংলা হইতো। সব 7টা রাজ্য, এই আসামের, মেঘালয়ে, এগুলা আজকে মিজোরাম, মণিপুর, এগুলা নিয়ে আমরা সুন্দর একটা ত্রিপুরা নিয়ে আমরা সুন্দর দেশ হইতো। আর এরকম আমাদেরকে আজ মায়ানমারে গন্ডগোল, কায়েদে আজম ওইদিকে আমাদের দিকে আসতে চাইছিল। কায়েদে আজম বললো ওইদিকে পূর্ব পাকিস্তান দরকার নেই। আজ আমার দুঃখ ভারাক্রান্ত করে হৃদয়ে কথা বললাম। আর এই যে আরেকটা ব্যাপার দেখেন, বাংলাদেশে ব্র্যান্ডিং নিয়ে গেছে, ওই শাড়ির ব্র্যান্ডিং। বাংলাদেশটাই তো তাদের মনে হয় তাদের ব্র্যান্ডিং, একটা রাজ্য। সিকিম কি মির্জাফরের খাতায় লেখা হবে এদের নাম? এই সরকার কি একদিন যাবে না, মরবে না? এই দেখেন আরেকটা ব্র্যান্ডিং, বাংলাদেশের সব তারা ইন্ডিয়ায় নিতে চায়। আমি ওই দিন একটা কাপড় কিনলাম, খ্রিস্টান ডায়ার। এই খ্রিস্টান ডায়ারের এই পানি দেখেন, এই যে এগুলা সব খ্রিস্টান না। আমি যেটা মেলায় উঠছিল কাপড়টা, আমি বললাম এইটা কোথায়, বলে আমরা ইন্ডিয়া থেকে এক জায়গায় আইসি, আমরা নেই। এই যে দেখেন পানি, এই যে নীল পানি, এটা সব বেজাল, গণতন্ত্রে বেজাল, এই যে পানিতে বেজাল, দেখছেন? এই দেখেন পানি, নীল পানি। এই রঙে যদি বেজাল দেয়, গণতন্ত্রে বেজাল, সব কিছুতে বেজাল, লুটে টাকশাল। হায় রে আল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচাও, টাকশাল। এই যে খ্রিস্টান ডায়ার, খ্রিস্টানদেরও তারা নাম ব্যবহার করে, খ্রিস্টান ডায়ার, অথচ এটা অনেক নাম করা ব্র্যান্ড, প্যারিসের। এটা ভারত বানায় একটা নাম। এগুলা দেখে না ভারত। বিশ্ব খ্রিস্টান ডায়ারের নাম নিয়ে আর গেঞ্জি বানাইলো, রং মিশাইলো, এই সব বেড়াল, সব উঠে যাচ্ছে রং, সব এই নীল রং উঠে গেছে। এই যে পানি, যেখানে গণতন্ত্র বেজাল, সব কিছুতে বেজাল। ইয়া আল্লাহ, এই বেজাল মুক্ত থেকে আমাদের গণতন্ত্র ফিরিয়ে দাও, ইয়া আল্লাহ। আমি আর কি বলবো, এদিকে পাখি ডাকতেছে, আল্লাহ আমাদেরকে যদি আল্লাহ মুক্ত করে এই ভারতের অপশাসন থেকে। দুর্গা দুর্গা, তারা বলে কি কৃষ্ণ লীলা, কৃষ্ণ নাকি আসছিল টান করতে। আল্লাহ, এই কৃষ্ণ লীলা থেকে আমাদের বাঁচাও। দেশটার ইমানি শক্তি ইফতার দিতে বাধা দেয়, পূজাতে দেয় টাকা, হাজার লক্ষ টাকা ইউনিভার্সিটিতে, শাহজালাল ইউনিভার্সিটি, সব জায়গায় দেয়। এটা কি হিন্দু রাষ্ট্র হয়ে গেল? এটা হবে না। শাহজালাল সাহেব, শাহপুরান সাহেব, বড়পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, চিটাঙ্গের মাইজবান্দিনা, আরও 12 আউলিয়া, আরও সবাই জায়গায় আছেন। রাজশাহীর যে বড় একজন আরও আছেন, রাজশাহীর, তারপরে বাগেরহাটের খানজাহান আলী সাহেব, সবাই জায়গা। এখানে যে কত অলিয়া আসেন, আমাদের পাশে শুয়ে আছেন। আমি আল্লাহ দীক্ষা জানাই, অলিয়া আমাদের পক্ষে আছেন। 16 কোটির জনগণ জেগে উঠুক। হাতের বাঁশ দিয়ে আমরা রক্ষা করবো দেশটাকে। হাতের বাঁশ এখন রোদের বদলে দেয় বাঁশ। নির্মম পরিহার, স্বাধীনতা রেখে ছিল আমাদের, কেন্দ্র দেশটা স্বাধীন হয়েছিল। আজ যদি আল্লাহ আমাদের রক্ষা করুন, রক্ষা করুন। আমি আসসালামু আলাইকুম। অনেক অপ্রিয় সত্য কথা বললাম। বেজালের দেশ থেকে আল্লাহ আমাদের মুক্ত করুক। বেজাল, চারিদিকে বেজাল, গণতন্ত্রে বেজাল, সব অপশক্তি থেকে আল্লাহ, আল্লাহ রক্ষা করবে। আর এইভাবে একটা দেশ হিন্দু, তাদেরকে শ্মশানে যেতে হবে। যারা এখানে ভারতে পূজা করতেছে, শ্মশানে যেতে হবে। গুমুত্র ভারতে মুদির আঁচলের দেশটা নিয়ে গেছে, এদেরকে শ্মশানে যেতে হবেই মরার পরে। এমনি দেখবো আমরা তারা গেছে কবরে, তো আমার মতো সাথে সাথে ফিরিস্তারা তাদের দিবে শ্মশানে। এই হলো বাংলাদেশের। আল্লাহ তুমি বেড়াল মুক্ত বাংলাদেশ গণতন্ত্র ফিরিয়ে দাও, সার্ককে শক্তিশালী করে দাও, ইয়া আল্লাহ। সার্ক আর কার্যকর হওয়ার পরে ভারত আমাদেরকে, এই সব মন্ত্রী বলে যে ভারতে সাহায্য করেছে, তাদের সাথে সাহায্য করেছে। ভারত বয়কট করুন আমরা, আমাদের ইমানি শক্তিকে বাড়ান, ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক অপ্রিয় সত্য কথা বললাম। ভালো থাকুন, ভালো থাকুন। আমিন। আসসালামু আলাইকুম।